প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের আলোচনা করব পৃষ্ঠা 45, সৃজনশীল 2, চতুর্থ অধ্যায়, আর মূলধন ও মূলহাজাতীয় অঙ্ক। এর আগের ভিডিওতে আমি করেছি সৃজনশীল 1। যারা আগের ভিডিওটি দেখো নাই তারা অবশ্যই দেখে নিবা। তো চলো এখন কথা না বলি, আমি ফার্স্ট অঙ্কতে চলে যাই। তো প্রিয় শিক্ষার্থী, আমি এখন অঙ্কটা করে নিচ্ছি। আচ্ছা দেখো, 45 পৃষ্ঠা। এখানে অনেকগুলি লেনদেন দেওয়া আছে। সাকিব ট্রেডার্স 2017 সালের এপ্রিল মাসে নিম্নোক্ত ব্যবসায়িক লেনদেনগুলো সংঘটিত হয়েছিল। তো শিক্ষার্থীরা এখন দেখো, এখানে অনেকগুলো লেনদেন দেওয়া আছে। এর মধ্যে ক নম্বরের লেনদেনটা হলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের নির্ণয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বইয়ের নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের 41 পৃষ্ঠায় দেখো বিলম্বিত, অর্থাৎ এই অধ্যায়ের শেষের অংশে বিলম্বিত মুনাফায়ের পরিমাণ সম্পর্কে লেখা আছে। চলো শিক্ষার্থী, কি লেখা আছে আমি একটু দেখি। এখানে লেখা আছে দেখো, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় লেনদেন হওয়া সত্ত্বেও নির্দিষ্ট হিসাব বছরের সীমাবদ্ধ না থেকে একাধিক বছরের সুবিধা পাওয়া যায় বলেই এই ব্যয়কে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে। মুনাফা জাতীয় ব্যয় বলতে আমরা বুঝি যে ব্যয়ের সুবিধা এক বছরের মধ্যেই পাওয়া যায়, অর্থাৎ এক বছরের সুবিধা শেষ করা হয়ে যায়। কিন্তু কিছু কিছু ব্যয় আছে মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও তাদের সুবিধা দীর্ঘ বছর পাওয়া যায়। এই জন্য এই ব্যয়গুলিকে বলা হয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে কি কি ব্যয় আছে আমরা দেখি। তো এখানে লেখা আছে যে কয়েকটা উদাহরণ আছে, তোমরা একটু পড়ে নিবা। নতুন পণ্যের তৈরি গবেষণা ব্যয়, পরীক্ষা ব্যয়, হ্যাঁ, বিজ্ঞাপন বাবদ একেল বড় অঙ্কের ব্যয়, ব্যবসা স্থানান্তর ব্যয়। এই চারটা ব্যয় হলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। আমি আবারও বলছি, প্রথমে এক নম্বর নতুন পণ্য গবেষণা ও পরীক্ষা ব্যয়, বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয়, ব্যবসা স্থানান্তর ব্যয়। এই তিনটা বা চারটা ব্যয় হলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। প্রিয় শিক্ষার্থী, এখন চলো আমরা অঙ্কতে চলে যাই। অঙ্কতে কি বলছে? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। প্রিয় শিক্ষার্থী, আমি গড়টা আগে করে নিয়েছিলাম, তোমরা একটু গড়টা করে নিবা। ক নাম্বার শিরোনাম বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয়, বিবরণ টাকা টাকা। তাহলে দেখো, চলো দেখি এখানে কি কি ব্যয় আছে। এখানে দেখো লেখা আছে যে এপ্রিল 1 ধানমন্ডি হতে মতিঝিলের ব্যবসা স্থানান্তর। তাহলে এটা একটা স্থানান্তর ব্যয়। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, এখানে একটা গড় করে নেওয়া যায় তারিখ। এখানে লিখতে হয় তারিখ। তাহলে দেখো এখানে এপ্রিল 1 কি বলছে? ব্যবসা স্থানান্তর ব্যয়। ব্যবসা স্থানান্তর কত টাকা? 25,000 টাকা। তো তারপর দেখো শিক্ষার্থী, এখানে এপ্রিল 15 তারিখে লেখা আছে নতুন পণ্যের গবেষণা ব্যয়। এপ্রিল 15 গবেষণা ব্যয়। গবেষণা ব্যয় এখানে দেওয়া আছে 18,000 টাকা। 18,000 টাকা, আর সম্ভবত আর নাই। তো 18,000 টাকা তোমরা একটু ক্যালকুলেটরে যোগ করে নিবা। যোগ করে নিলে হয়। অঙ্কটা অনেক পার্টটা অনেক ছোট, তোমরা একটু সময় নিয়ে করলে তোমরা এই বিষয়টা বুঝতে পারবে। চলো এখন খ নাম্বারটা করে নিই। প্রিয় শিক্ষার্থী, আমরা খ নম্বর অংশে এই ঘরটা করব। তারিখ বিবরণ দেখা যাচ্ছে, তারিখ বিবরণ তারিখ। এখানে একটা তারিখের গড় দিব, কারণ অঙ্কের মধ্যে যেহেতু তারিখ দেওয়া আছে এপ্রিল মাসের লেনদেন, সেই জন্য একটা তারিখের গড় দেওয়াটা ভালো। তারিখ বিবরণ টাকা টাকা। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা দেখি। প্রথমে বলছে যে মূলধন জাতীয় ব্যয়। প্রথম মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় কোনগুলি? আমি তোমাদের আগের ভিডিওতে বলছি, এখনো বলতেছি। মূলধন জাতীয় ব্যয় হলো, ব্যয়গুলো হলো ওই ব্যয় যে সকল ব্যয় নিয়মিত ঘটে না, বছরে একবার ঘটে এবং টাকার পরিমাণ বেশি হয়। যেমন মেশিন ক্রয়, জমি ক্রয়,
দালান কোটা ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, আসবাবপত্র ক্রয়, এগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের উদাহরণ। তাহলে এই অঙ্কের মধ্যে দেখো 4 তারিখে লেখা আছে মেশিন ক্রয়, এপ্রিল 4, এপ্রিল 4 মেশিন ক্রয়। মেশিন ক্রয় কত টাকা? এপ্রিল 4 মেশিন ক্রয় 1,60,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এই হলো মেশিন ক্রয়। এখন এই মেশিন ক্রয়ের সাথে একটা সম্পদ ক্রয় করার জন্য যে মূল্য বহন দিতে হয় তার সাথে আনুষঙ্গিক খরচ যোগ করা হলে ওই সম্পদের মূল্য বেড়ে যায়। অর্থাৎ পরিবহন আছে, সংস্থাপন ব্যয় আছে এবং বহন খরচ আছে। এইগুলি হলো ওই সম্পদের সাথে যোগ করে ওই সম্পদের মূল্য বৃদ্ধি পায়। তাহলে এই অঙ্কের মধ্যে দেখো এখানে লেখা আছে যে 5 তারিখে লেখা আছে নতুন মেশিন ক্রয়ের বহন খরচ, এটাও ওই মেশিনের সাথে যোগ হবে। এপ্রিল 5 বহন খরচ। যদি এই বহন খরচটা মূলধন জাতীয় ব্যয়, কিন্তু যেহেতু মেশিন ক্রয় করা হলে এটা ঘটছে, সুতরাং মেশিনের মূল্যের সাথে যোগ হবে। বহন খরচ 7,500 টাকা। তো এরপর দেখো সংস্থাপন ব্যয় আছে, আর কি আছে সংস্থাপন ব্যয় 7 তারিখে, 7 তারিখ সরি সংস্থাপন ব্যয়, সংস্থাপন ব্যয় হলো কত টাকা? সংস্থাপন ব্যয় 15,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু দেখে নেবে 15,000 টাকা। আচ্ছা, এরপর দেখো আর হচ্ছে মূলধন ব্যয় এদিকে নাই। এপ্রিলের 15 তারিখ, এপ্রিল 15 তারিখ, 15 তারিখ হলো 15 তারিখ হলো দেখো এখানে দেখে নিচ্ছি 15 তারিখ। আচ্ছা, নতুন ব্যাটারি ক্রয়, নতুন ব্যাটারি ক্রয়, হ্যাঁ এটা একটা মূলধন জাতীয় ব্যয় 40,000 টাকা। এই হলো মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। তো এখন এই দুটো যোগ করলে হয়, হ্যাঁ তোমরা যোগ করে নেবে 2,22,500 টাকা। এই তাহলে এটা হলো আমাদের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। তাহলে বুঝতে পারছো এই খরচগুলি এখানে যোগ করেছে, এগুলো কিন্তু মূলধন জাতীয় লেনদেন না, এগুলো হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, কারণ মেশিনটি ক্রয় করা হলে এখানে এটা হয়েছে। তো এরপরে দেখো বলা আছে এখানে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। তো মুনাফা জাতীয় ব্যয়, আমি এখন মুনাফা জাতীয় ব্যয় করবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন মুনাফা জাতীয় ব্যয় করব। ওকে, চলো দেখি কোন কোন লেনদেনে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ আছে। প্রথমে মণিহারি মুনাফা জাতীয় ব্যয় এপ্রিলের 2 তারিখ, মণিহারি ক্রয়, মণিহারি ক্রয় 3,000 টাকা, ছোট অ্যামাউন্ট। মুনাফা জাতীয় ব্যয় সবসময় ছোট অ্যামাউন্ট হবে। তারপর দেখো এখানে এখানে আর কি আছে? মণিহারি ক্রয়। আচ্ছা, এখানে আর কিছু দেখতে পাচ্ছি না। পুরাতন একটা যে আছে দেখো, পুরাতন মেশিনের মেরামত ব্যয় এপ্রিল 12 তারিখ, মেরামত, মেরামত ব্যয়, মেরামত ব্যয় হলো 3,000 টাকা। এই হলো 6,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, মেরামত ব্যয়টা একটু কথা বলি। মেরামত ব্যয়টা হলো যদি বড় অ্যামাউন্ট হয় তাহলে এটা মূলধন জাতীয়, ছোট অ্যামাউন্ট হলে মুনাফা জাতীয়। প্রিয় শিক্ষার্থী, এটা ছোট অ্যামাউন্ট তাই আমি মুনাফা জাতীয় ব্যয় ধরে নিলাম। এই হয়ে গেল আমাদের সৃজনশীল 2 এর খ নাম্বার অঙ্কটা। ওইটা একটু উপর লিখে নিই, খ নাম্বার, খ অংশ। তো এখন আমরা, চলো শিক্ষার্থী, এখন আমরা গ নাম্বার অংশ চলে যাই। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, আমরা গ নম্বরে চলে আসলাম।
তো এখানে দেখো গ নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই গ নম্বর অঙ্কটা তোমাদের যে কোনো পরীক্ষাতে, হিসাব বিজ্ঞান পরীক্ষাতে 90টি প্রশ্ন হিসেবে আসতে পারে, আবার সৃজনশীল অঙ্ক গ নম্বর হিসেবে তো আসেই। যদি এই চ্যাপ্টার থেকে কোনো অঙ্ক আসে তাহলে অবশ্যই এই অঙ্কটা আসার সম্ভাবনা আছে। সুতরাং এই অঙ্কটা তোমরা অত্যন্ত গুরুত্বের সাথে এবং মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে, কারণ এই একটা অঙ্ক যদি তোমরা বুঝতে পারো তাহলে সবগুলি অঙ্কই এখান থেকে সম্ভব। তাহলে দেখো গ নম্বরে প্রথমে বলছে 4 তারিখে কৃত মেশিন 1,95,000 টাকা বিক্রয় করা হলে মূলধনজাতীয় প্রাপ্তি ও মূলধনজাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, মূলধনজাতীয় প্রাপ্তি আমি আগেই বলেছি, মূলধনজাতীয় প্রাপ্তি হলো ব্যবসা প্রতিষ্ঠান যা পায় সেটা হলো প্রাপ্তি, যা পাবে সেটা হচ্ছে প্রাপ্তি। তাহলে একটা মেশিন বিক্রি প্রথমে দেখো মেশিনটা বিক্রি করা হয়েছে, আমি প্রথমে দেখো এর আগে বলে নেই, টেবিলটা করতে হবে। মূলধনজাতীয় প্রাপ্তি, মেশিন ক্রয়, উপরে তুমি লিখে নিবা মূলধনজাতীয় প্রাপ্তি ও আয়ের পরিমাণ নির্ণয়। মূলধনজাতীয় প্রাপ্তি, মেশিন বিক্রয়, প্রথমে যা বিক্রি করা হয়েছে, বিক্রয় করে যত টাকা পেয়েছে সমস্ত টাকাই মূলধনজাতীয় প্রাপ্তি হিসেবে লিখতে হবে। তারপর এটি হলো একটা অংশ, গ নম্বরের অঙ্ক একটা অংশ। তারপর বলছে দেখো মূলধনজাতীয় আয়ের পরিমাণ নির্ণয়। মূলধন জাতীয় আয় হলো প্রাপ্তির মধ্যে যে অংশটুকু মুনাফা হিসেবে থাকে ওটাই হচ্ছে মূলধন জাতীয় আয়ের পরিমাণ। তো দেখো মূলধন জাতীয় আয় নির্ণয়, প্রথমে মেশিন বিক্রয় 1,95,000 টাকা, এই টাকাটাই দেখতে হবে। মেশিন বিক্রয় 1,95,000। তারপর এই বিক্রয় অংশ থেকে যে পরিমাণে মেশিনটা ক্রয় করেছিল এবং ক্রয় করতে গিয়া যা খরচ হয়েছে সব বাদ দিতে হবে। তাহলে দেখো বা মেশিনের অর্জন মূল্য, শিক্ষার্থী তোমরা একটা নতুন শব্দ শুনেছ, অর্জন মূল্য। অর্জন মূল্য জিনিসটা কি? যদি কোনো সম্পদ ক্রয় করা হয়, ক্রয় করার ফলে এর সাথে যতটুকু মুনাফাজাতীয় লেনদেন ঘটে ওই সমস্ত মুনাফাজাতীয় লেনদেন একসাথে যোগ করার ফলে যে টাকাটা বের হয় ওই টাকাটাকে বলা হয় অর্জন মূল্য। তাহলে এখানে দেখো মেশিনটা 4 তারিখে যে মেশিনটা ক্রয় করেছিল এই মেশিনের সাথে মেশিনের ক্রয় মূল্য ছিল 1,60,000। তারপর দেখো 5 তারিখে মেশিনের বহন খরচ, মেশিনটা দোকান পর্যন্ত বা ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত আনতে গিয়ে বহন খরচ হচ্ছে 7,500। আবার এই মেশিনটা যথাযোগ্য স্থানে সংস্থাপন করতে গিয়ে বসাইতে গিয়ে খরচ হয়েছে 15,000। এই সমস্ত খরচ যোগ করার ফলে যে টাকাটা বের হয় ওই টাকাটাকে বলা হয় অর্জন মূল্য। তোমরা ভালো করে বুঝে নিবে, অর্জন মূল্য, এটাকে বলা হয় অর্জন মূল্য। তাহলে এইটা যোগ করার ফলে অর্জন মূল্য দাঁড়ায় ক্রয় মূল্য, বহন খরচ, সংস্থাপন খরচ, এই তিনটা যোগ করার ফলে অর্জন মূল্য দাঁড়ায় 1,82,500। মেশিনটা 1,82,500 টাকা মূলত অর্জন মূল্য বা খরচ যাই বলো না কেন, আর বিক্রয় করা হয়েছিল 1,95,000। তা আমার খরচ হয়েছে 1,85,82,500, বিক্রয় করা হয়েছিল 1,95,000। তো এই টাকা থেকে এই টাকাটা বাদ দিলে যে টাকা বের হয় ওই অংশটুকুই হলো মূলধন জাতীয় আয়ের পরিমাণ। তাহলে এটা থেকে এটা বাদ দেওয়ার পরে দেখো 12,500 টাকা থাকে। তাহলে শিক্ষার্থীরা এই 12,500 টাকা হলো মূলধন জাতীয় আয়ের পরিমাণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো করে বুঝতে পারলে আর কোনো সমস্যা থাকার কথা না বলে আমি মনে করি। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। সৃজনশীল 3 নাম্বার অঙ্কটা আমি সামনের ভিডিওতে নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।